কথাগুলো বলতে বলতে জয়াদেবী নিজের গলা থেকে সোনার চেইনটা খুলে বর্ষার গলায় পরিয়ে দেন। বর্ষা চমকে তাকায় জয়াদেবীর দিকে। জয়াদেবী মৃদু হেসে বর্ষার কপালে চুমু দিয়ে বলে ওঠেন, আশীর্বাদটা সেরে ফেললাম, এবার তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয়, তোর জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। বর্ষা এমনিতেই অবাক হয়ে গিয়েছিল ওদের সবাইকে খেলে দেখে, কিন্তু এখন জয়াদেবীর কথা শুনে অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে যায়। কিছু যে জিজ্ঞেস করবে তার আগেই অশোকবাবু বলে ওঠেন, জয়া, আমাদের দেরি হতে যাচ্ছে, এদিকে অনির্বাণ অপেক্ষা করছে। অশোকবাবুর মুখে অনির্বাণের নাম শুনতেই বর্ষার হৃদয় কেঁপে ওঠে। দৃষ্টি এলোমেলো হয়ে যায়। মনে মনে প্রশ্ন জাগে, সে মানুষটা কি এসেছে? আদৌ কি জানে আমার অবস্থার কথা? আবার পর মুহূর্তে মন বলে ওঠে, অবশ্যই জেনেছে। এতগুলো মানুষ যখন জানে তখন সেও নিশ্চয়ই জানে। তাহলে কোথায়? একটাবার তাহলে দেখতে এলো না কেন? ওর ভাবনার মধ্যে জয়াদেবী বলে ওঠে, আমরা আসছি, তোকে বিকেলেই ছেড়ে দেবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। কথাটা শেষ করে জয়াদেবী অশোকবাবুর সাথে চলে যান কেবিনের বাইরে। পিতা যাওয়ার সময় বর্ষাকে বলে যায়, দেখা হচ্ছে তোমাদের বাড়িতে, তার আগে হোটেলে যেতে হবে আমাদের, দাদাভাই অপেক্ষা করছে, আসছি। তিতা চলে যেতেই বর্ষা প্রশ্নবিদ্ধ নয়নে তাকায় হুল্লোড় মহলের সবার দিকে। দেখে সবার মুখেই হাসি। বর্ষা বুঝতে পারে না কি হচ্ছে। অভি দাঁত গিলিয়ে বলে, এইভাবে ভাবলার মতো তাকিয়ে আছিস কেন? বউ বলল, সবকিছু তোর মাথার ওপর দিয়ে যাচ্ছে বল। তন্নি সানাই বাজানোর অভিনয় করে বলল, বিয়ের সানাই বাজলো বলে। তন্নির কথাটা কানে আসতেই বর্ষার বুকটা ধক করে ওঠে। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে বসে, এত কিছুর পরেও বাবা এই বিয়েটা দেবে আকাশবাবুর সাথে? বর্ষার মুখে এমন কথা শুনে সবাই চুপ হয়ে যায়। ভাবতে থাকে মেয়েটার মাথাটা সত্যি সত্যিই গেছে, না হলে এত কিছু শুনে ও বুঝতে পারছে না। রোহন সবকিছু বলতে যাবে, তার আগেই ওখানে উপস্থিত হয়ে আকাশ কেবিনের ভিতরে সশব্দে প্রবেশ করে বলে ওঠে, আগে না বর্ষা। আকাশকে দেখেও আকাশের মুখে বর্ষা সম্বোধন শুনে বর্ষা বেশ অবাক হয়, কারণ আকাশ ওকে বৃষ্টির স্নাতা বলে ডাকত। আকাশ বর্ষার বেডের খানিকটা কাছে এসে বলল, এত কিছুর পরে তোমার বাবা অনির্বাণ চ্যাটার্জির সাথেই বিয়ে দিচ্ছে, আমার সাথে নয়, বুঝেছো? এখন আর চিন্তা করো না। শরীর ভালো লাগছে? বর্ষা যেন প্রাণ ফিরে পেল। মৃদু হেসে নমনীয় কণ্ঠে বলল, একটু ভালো লাগছে। আকাশ বলে ওঠে, আমাকে আগে কেন বললেন না বর্ষা? তাহলে তো তোমাকে স্টেপ নিতে হতো না, বা এই পরিস্থিতিও দেখতে হতো না, আর এইভাবে তোমাকে আর মিস্টার চ্যাটার্জিকে কষ্ট পেতে হতো না। আকাশের কথা শেষ হতেই কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে সাগরিক জোরে বলে ওঠে, তোর খবরটা পেয়ে জানিস অনির্বাণের অবস্থা কতটা খারাপ হয়ে গিয়েছিল বর্ষা? তারপর কেবিনের ভেতর ঢুকে সবাইকে বলল, অনেকটা সময় ছিলিস তোরা ওর সাথে, এখন বাইরে যা, আমরা সবাই ওর সাথে একটু কথা বলে কলকাতায় ফিরে যাব। সাগরিকের কথা শেষ হতেই সবাই কেবিন থেকে বেরিয়ে যায়। পরপরই হুড়মুড় করে কেবিনে ঢুকে শ্রেষ্ঠা, পূর্বী, রূপসা, রনি, শোক। ওদের সবাইকে দেখে বর্ষা আরেক দফা অবাক হয়ে যায়। মনে মনে ভাবে, আজকে কি ওর অবাক হওয়ার দিন? পূর্বী বর্ষার মাথার কাছে বসে বলে, এমন কাজ কি কেউ করে? ওরা একে একে সবাই কথা বলতে থাকে গত কয়েকদিনের অনির্বাণের অবস্থা, আজকে সকালে রেস্টুরেন্টের ঘটনা, তারপর বর্ষার খবর পেয়ে কিভাবে ছুটে এসেছে অনির্বাণ, কতটা ভেঙে পড়েছিল, তারপর বিয়ের কথা, সবকিছু পুরো সবটা খুলে বলে বর্ষাকে। সবকিছু শুনে বর্ষা মনে মনে অনুতপ্ত হয়। মানুষটাকে কতটা কষ্ট দিয়ে ফেলেছে ভাবতে চোখ জ্বালা দিয়ে ওঠে। একটা সময় দেখা যায় ওদের কথা শুনতে শুনতেই ফুপিয়ে কেঁদে ফেলেছে বর্ষা। শ্রেষ্ঠা আর রূপসা মিলে সামলাচ্ছে মেয়েটাকে। স্যালাইন চলছে তাই পূর্বেই জলটা দিতে গিয়েও দেয়নি। সবার কাছ থেকে সবটা শুনে বর্ষার এখন খুব করে অনির্বাণকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু এত লোকের মধ্যে সে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে না পেয়ে বর্ষার চোখ জোড়া ভিজে এসেছে বারবার। উৎসুক নয়ন জোড়া বারবার চলে যাচ্ছে কেবিনের দরজার দিকে। এই সব কিছু লক্ষ্য করে সব বলল, এত সহজেও তোর সামনে আসবে না বর্ষা। রাগ, অভিমান এসব জমতে জমতে পাহাড় সৃষ্টি হয়েছিল ওর মনে, আর আজ যেটা তুই ঘটিয়েছিস সেই ঘটনার পর থেকে সেই পাহাড়ের উচ্চতা সর্বোচ্চ হয়ে গিয়েছে রে, যেটা টপকাতে বা ভেঙে গুড়িয়ে ফেলতে তোকে অনেক কাঠখড় পোড়াতে হবে। সবের কথা শেষ হতেই রনি বলে, পাগলটা তোর কেবিনে বাইরেই দাঁড়িয়ে আছে ঠিক কখন থেকে। বর্ষার চোখ ভিজে ওঠে এইসব কথা শুনে। ছুটে চলে যেতে ইচ্ছে করছে ওর অনির্বাণের কাছে।
ও শক্ত বুকে মাথা রেখে শুনতে ইচ্ছে করছে হৃদস্পন্দন, কিন্তু নিরুপায়, এই অবস্থায় যেতে পারবে না। ওরা আরো একটু কথা বলে বর্ষার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। বর্ষা ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। একটু পরে ওকে ডিসচার্জ করে দেবে, তখন হয়তো কেবিনের বাইরে গিয়ে অনির্বাণকে দেখতে পাবে। আচ্ছা, লোকটা এতটা নিষ্ঠুর কেন? এই যে ওকে দেখতে না পেয়ে বর্ষা কষ্ট পাচ্ছে, সেটা কি বুঝতে পারছে না মানুষটা? এইসব প্রশ্নগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে বর্ষা। সিলিং ফ্যানের বাতাসে কালো চুলগুলো উড়ে এসে বিরক্ত করছে বলে বর্ষা ওর দুর্বল হাত দিয়ে চুলে কোনো মতে ক্লিপ দেয়। বউ সেদিকে তাকিয়ে মৃদু হেসে বলল, দাঁড়া, আমি করে দিচ্ছি। কথাটা বলেই বর্ষার চুলটা বেঁধে দেয় বউ। বর্ষাকে ছুটি দিতে রাত হয়ে যাবে বলে একটু আগেই হসপিটাল থেকে বাড়ি ফিরে গিয়েছিল উর্মিলা দেবী, আর উনার সাথে জয়া দেবী ও দিদাও চলে যায়, কারণ আজ রাতে অনির্বাণদের সবাইকে ওখানে খাওয়া দাওয়া করতে বলেছেন জয়দেব বাবু। আর তাছাড়াও বিয়ের ব্যাপারে টানার আলোচনা ও প্রস্তুতি রয়েছে। বউয়ের চুল বাঁধা হয়ে গেলে বর্ষা জিজ্ঞাসা করে, আর সবাই কোথায়? বউ হালকা হেসে বলে, কোথায় আবার সব কলকাতায় ছুটছে, হাতে সময় নেই, তাই সোজা শপিং মলে যাবে। ওখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে কালকে সকালেই চলে আসবে। ওদের কথা বলার মাঝে বর্ষণ কেবিনে ঢুকতে ঢুকতে বলে, দিদি, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? বর্ষা মাথা নাড়িয়ে না জানায়, তারপর ইশারায় ভাইকে কাছে আসতে বলো। বর্ষণ দিদির কথা মতো কাছে যেতেই বর্ষা ভাইদের হাত দুটো ধরে দুর্বল কণ্ঠে বলে, চোখ মুখ ফুলে গেছে কেন? কথাটা শুনতেই বর্ষণ দিদির দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে গম্ভীর হয়ে বলে, কেন ফুলে গেছে জানিস না? এতটা পোকা তুই তো না দিদি। বর্ষার চোখের কোণে উকি দেয় ডোডাব ছলের রাশি। ও বুঝতে পেরেছে ভাইটা কত কষ্ট পেয়েছে। বর্ষণের হাতটা শক্ত করে মুঠোয় নিয়ে ভেঙে আসা গলায় বলে ওঠে, আমার ভুল হয়ে গেছে ভাইয়া। বর্ষণ দিদিকে জড়িয়ে ধরে, তারপর চোখের জল বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই ভুলটা অনির্বাণ দার কাছে স্বীকার করে নিস দিদি। কথাটা কর্ণগোচর হতেই চকিতে তাকায় বর্ষা ভাইয়ের দিকে। চোখ ভরে আবার জল উপচে পড়তেই বর্ষণ মৃদু হেসে বলে, এমন পাগলের মধ্যে কাঁদছিস কেন তুই? বাবা মা আর আমার অবস্থা তো খারাপ ছিল, এমনকি তোর সব বন্ধুদের চোখে মুখে আতঙ্ক ছিল তোকে নিয়ে। খালি পেটে বিষ খেয়েছিস তুই, জানিস কতটা রিস্ক ছিল তোর জীবন নিয়ে। অনির্বাণদার কথা কি বলবো, তার মুখের দিকে তাকানোই যাচ্ছিল না। ডক্টরের কথা শুনে থমকে গিয়েছিল, তারপর নিজেও ওটিতে রুমে যায়, নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে তোকে বাঁচিয়েছে। ওই মানুষটা তোকে পাগলের মতো ভালোবাসে দিদি, শুধু আমি বলছি না। আজ ওই সময় হাসপাতালে উপস্থিত সবাই, এমনকি ডাক্তাররাও জানে। বর্ষা ফুপিয়ে কেঁদে উঠে খুলবাদে ভাইকে বলে, তাকে আমার কাছে একটু পাঠিয়ে দিবি ভাই। এবার এমন কাকুতি বিরতি শুনে বউয়ের চোখেও জল চলে আসে। বর্ষণ পুনরায় দিদির চোখে জল মুছিয়ে দিতে দিতে বলল, তোর তো ছুটি দেওয়ার কথা ছিল বিকালে, কিন্তু দুপুরে তোকে একটা ইনজেকশন পুশ করার জন্য ছুটি দিতে দেরি হবে জানাই। তোর যাতে আর কোনো রকম সমস্যা না হয় সেজন্য অনির্বাণদা এই সিদ্ধান্ত নিয়েছিল। এখন একটু আগেই অনির্বাণদা ফোন করে জানায় যে তোকে রেডি করতে। অনির্বাণদা ডিসচার্জের জন্য কিছু ফর্মালিটি আছে, ওইগুলো দেখছে, আসলে পাঠিয়ে দিচ্ছে। তবে জানি না তোর সাথে দেখা করবে কিনা। কথাটা শেষ করে বর্ষণ বেরিয়ে যায় কেবিন থেকে। বউ বর্ষার কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, চিন্তা করিস না, এখন একটু রেগে আছে ঠিকই, কিন্তু পরে রাগ গেলে যাবে দেখিস। তোকে একবার দেখলেই রাগ ধরে রাখতে পারবে না আমাদের অনির্বাণদা। ওদের কথা বলার মাঝে একজন নার্স কেবিনে প্রবেশ করে, তারপর মৃদু হেসে বলে ওঠে, ম্যাম, ক্যানোলা খুলতে হবে, স্যার বলেছেন। বর্ষা চোখ মুখ কুচকে ক্যানোলা লাগানো হাতটার দিকে করুণ নজরে তাকিয়ে থাকে। বর্ষণ মাথা নিচু করে চেয়ারে বসে অপেক্ষা করছে অনির্বাণের ছোট। একটু আগে অশোকবাবুর গাড়িতে জয়দেব বাবু ও অশোকবাবু চলে গিয়েছেন। অশোকবাবু যাওয়ার আগে বারবার করে বলে গেছেন ওকে অনির্বাণকে যেন বর্ষার কেবিনে একবার হলেও নিয়ে যায়। ছেলে তার জেদ করে যাচ্ছে না, এমন করলে চলে? আজ বাদে কাল যাকে বিয়ে করবে তার উপর রেগে থাকলে হবে নাকি? তাই তো ওরা বড়রা সবাই আগে আগে চলে গেছেন বর্ষাকে অনির্বাণের হাতে ছেড়ে। বর্ষণ একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে, এত সহজে কি অনির্বাণের রাগ পড়বে? হঠাৎ নিজের সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে বর্ষণ মাথা তুলে সামনে দেখায়, দেখে অনির্বাণ এসে দাঁড়িয়েছে। ও তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। ওকে এইভাবে উঠতে দেখে অনির্বাণ স্বাভাবিক ভাবেই বলল,
এত তাড়াহুড়ো করতে হবে না বর্ষণ। তারপর কিছু পেপারস বর্ষণের হাতে ধরিয়ে দিয়ে বলে, তোমার দিদির ডিসচার্জের পেপারস এইগুলো সামনে রেখো। আর শোনো, ওকে নিয়ে আসতে বলো তোমার বাবাকে, ছুটি হয়ে গেছে। অনির্বাণের কথা শেষ হতেই বর্ষণ বলল, অনির্বাণদা, বাবা তো তোমার বাবার সাথে চলে গেছে বাড়ি। কাকু বলল যে তুমি নাকি দিদিকে নিয়ে যাবে, তাই বাবাকে সাথে যেতে বলল। অনির্বাণ একটা দীর্ঘশ্বাস ফেলে। ও জানে এটা কেন করেছে ওর বাবা। শান্ত কণ্ঠে বর্ষণকে বলল, ঠিক আছে, যাও তোমার দিদিকে নিয়ে এসো তাহলে। মৌ তো আছে, দুজনে মিলে ভালো করে ধরে ধরে মৌকে। আর শোনো, লিফট যেহেতু নেই এখানে, সুতরাং আস্তে আস্তে করে নামবে। আমি ওষুধ কিনে গাড়িতে অপেক্ষা করছি। বর্ষণকে সবকিছু বুঝিয়ে অনির্বাণ যাওয়ার জন্য পা বাড়াতে বর্ষণ বলল, অনির্বাণদা, আমি ওষুধ কিনে আনছি, তুমি না হয় এবার একটু দিদির কাছে যাও। বর্ষণের কথাটা কর্ণগোচর হতে পা জোড়া দাঁড়িয়ে যায় অনির্বাণের। পিছনে ফিরে স্থির দৃষ্টি রাখে বর্ষণের উপর। বর্ষণ ঘাবড়ে যায় অনির্বাণকে এইভাবে তাকাতে দেখে। চুথলিয়ে বলে ওঠে, আসো। আসলে ও তোমাকে খুঁজছিল, হয়তো তোমাকে দরকার ওর, তাই বললাম। আর তাছাড়া সবাই দেখা করছে, শুধু তুমি যাওনি, তাই আর কি। অনির্বাণ দু পা এগিয়ে এসে বর্ষণের কাঁধ চাপড়ে বলে, এত হেজিটেট করতে হবে না বর্ষণ, বৃষ্টি স্নেহাতার আমাকে দরকার নেই। আর তাছাড়া এই মুহূর্তে তোমার দিদির সাথে আমি দেখা করতে চাইছি না, তার কারণ তোমার দিদির কাছে আমি অতটাও গুরুত্বপূর্ণ নই। ঠিক আছে, তুমি যাও এখন, ওকে নিয়ে এসো, আমি অপেক্ষা করছি গাড়িতে। কথাটা শেষ করে মৃদু হেসে অনির্বাণ পেছনে ফিরতেই যাবে। তার আগে বউ চিৎকার করে উঠে বর্ষা বলে। অনির্বাণ চৌকিতে বর্ষণের পেছনে তাকায়, দেখে বর্ষা দেয়াল ধরে দাঁড়িয়ে আছে আর বউ ওকে ধরে রেখেছে। বর্ষণ দ্রুত পায়ে এগিয়ে যায় দিদির দিকে। কি হয়েছে জিজ্ঞাসা করে, কিন্তু বর্ষা কোনো উত্তর দেয় না। ছলো ছলো চোখে করুণ নজরে তাকিয়ে থাকে ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে। তখন কেবিনের বাইরে অনির্বাণের গলার আওয়াজ পায় বর্ষা। এক পলক অনির্বাণকে দেখার জন্য তড়িঘড়ি করে কেবিনের বাইরে বেরিয়ে এসেছিল, আর তখনই ওর কানে আসে অনির্বাণের বলা কথাগুলো। দুর্বল শরীরে ওই কথাগুলো আর নিতে পারেনি বর্ষা, তাই তো শরীরের টাল হারিয়ে ফেলে পড়ে যেতে দিচ্ছিল। আর তখনই বউ চিৎকার করে ওঠে বর্ষা বলে। মুহূর্তের মধ্যে বর্ষা দেওয়াল ধরে সামলে নেয় নিজেকে, কিন্তু হৃদয়ে বয়ে যায় তুমুল ঝড়। ভালোবাসার মানুষের মুখে এমন কিছু শুনে বুকে তীব্র যন্ত্রণা হয়। বুঝতে পারে অনির্বাণ রেগে আছে, অভিমান করে আছে। সে অভিমান ভাঙানোর জন্য হলেও তো মানুষটার সাথে ওকে কথা বলতে হবে, কিন্তু কিভাবে কথা বলবে এইসব ভাবতে ভাবতে চোখে জল চলে আসে। আর সেই জল ভরা চোখ নিয়ে তাকিয়ে থাকে অনির্বাণের দিকে। বর্ষার চোখের জল সহ্য হচ্ছে না অনির্বাণের, তবুও চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। বর্ষাকে ধরে ধরে নিয়ে আসতে গেলে বর্ষার কষ্ট হয় হাঁটতে। সেটা ওর চোখে মুখে ফুটে উঠতে অনির্বাণ একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় ওদের দিকে। বর্ষণের হাতে প্রেসক্রিপশনটা দিয়ে গভীর ভাবে বলে ওঠে, বর্ষণ, ওষুধগুলো নিয়ে এসে গাড়ির কাছে এসো। কথাটা শেষ করে অনির্বাণ আচমকা বর্ষাকে পাজা কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে সামনের সিঁড়ির দিকে। পেছনে ফেলে যায় কি কর্তব্য বিমূঢ় হয়ে থাকা দুইজনকে। আচমকা এভাবে কোলে তুলে নেবে অনির্বাণ, সেটা বুঝতে পারেনি বর্ষা। অবাক হয়ে তাকিয়ে থাকে অনির্বাণের মুখের দিকে হতভম্ব নয়নে। এর আগে কখনো এতটা কাছে আসেনি অনির্বাণ ওর, তাই আচমকা এমন কিছু হবে বুঝতে পারেনি। আর যখন বুঝেছে তখন হতভম্ব বিমূর্ত হয়ে গেছে। শরীর হালকা করে ছেড়ে দিয়েছে অনির্বাণের বাহুতে। মুহূর্তের মধ্যে একরাশ লজ্জা এসে ভর করে ওর চোখে মুখে। কালুষ্ট রক্তি বর্ণ ধারণ করে। আশেপাশে তাকিয়ে দেখে সবাই কেমন করে ওদের দিকে তাকিয়ে আছে। কেউ আবার মুখ চেপে হাসছে। বর্ষার লজ্জা লাগছে। একবার আর চোখে তাকায় অনির্বাণের দিকে, দেখে অনির্বাণ এসব দিকে তোয়াক্কা না করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বর্ষার দৃষ্টি এলোমেলো হয়ে পড়ে। একসময় লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। বিছানার উপর বসে আছে বর্ষা। একটু আগে উর্মিলা দেবী আর জয়া দেবী এসে ওকে স্নান করিয়ে খাইয়ে দিতে গিয়েছে। বউ খেতে গিয়েছে। আজকে বর্ষার রাতেই থাকবে। বর্ষা নিজের ঘর থেকেই শুনতে পাচ্ছে বর্ষার ঘরে অনির্বাণ আর ওর বিয়ের বিষয়ে আলোচনা হচ্ছে। ওর বাবা হাসছে, কথা বলছে অনির্বাণের সাথে। এমনকি আকাশের পরিবার এসেছে। সবকিছু এতটা সহজে মিটে যাবে ও ভাবতে পারেনি। ও মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এত দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। 2 দিন পর কাঙ্ক্ষিত মানুষটাকে নিজের করে পাবে সারা জীবনের জন্য। সেটা ভাবতে হৃদয়ে বয়ে যায় প্রশান্তির হাওয়া। কিন্তু মুহূর্তের মধ্যে আবার মনটা খারাপ হয়ে যায় অনির্বাণের মুখটা ভাসতে। সেখানে জায়গা নেই আষাঢ়ের মেঘ। একটু কথা বলতে চাইও, কিন্তু বলতে পারছে না।
তখন হসপিটাল থেকে বাড়ি ফেরার সময় পথে একটা কথাও বলেনি অনির্বাণ। চুপচাপ ড্রাইভ করেছে। বাড়ি পৌঁছাতে আবার গাড়ি থেকে কোলে করে নিয়ে একদম ঘরে ঢুকি বিছানায় বসিয়ে দিয়েছে ওকে। তবুও একটা কথা বলেনি। বয়স অবশ্য তখন লজ্জা পাচ্ছিল, কারণ ওখানে অবস্থিত ওর বাবা মা, অনির্বাণের বাবা মা, এমনকি আকাশের পরিবারও ছিল। জয়দেব বাবু তো প্রথমে দেখেই কেসে উঠেছিলেন। তখন অশোক বাবু উনার পিঠ চাপড়ে বলেছিলেন, এইগুলো দেখো, অভ্যাস করে নিও দাদা। আপনার মেয়ে আমার ছেলের প্রাণ, এখন তাই প্রায় হবে। সে কথা শুনে সবাই হেসে উঠেছিল। বর্ষা আরো এক দফা লজ্জায় লাল নীল হয়ে পড়েছিল। তখন খেতে বসে বউ বারবার আকাশের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, লোকটা কত সহজে সবকিছুর মীমাংসা করে দিল দুটো মানুষের মধ্য থেকে সরে গিয়ে। বউকে এভাবে নিজের দিকে তাকাতে দেখে আকাশ বলে ওঠে, কি হয়েছে মৌ, এভাবে তাকিয়ে আছো কেন? বউ থতমত খেয়ে যায় আকাশের করা প্রশ্নে। নিজেকে ধাতস্থ করে মৃদু হেসে বলে ওঠে, আপনি খুব ভালো মনের মানুষ আকাশবাবু। আকাশ মুখের মধ্যে থাকা খাবারটা গিলে বলে, হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি? আজ সকালে রেস্টুরেন্টে আমাকে যা নয় তাই বললে। বউ জিভ কেটে বলে, সেটার জন্য সরি, আমি সত্যিই দুঃখিত। আসলে বর্ষাকে আমি খুব ভালোবাসি, তাই তখন রাগের মাথায় বলে ফেলেছি। তবে আপনার সম্পর্কে যেই ধারণা করেছিলাম সেটা আপনি মিথ্যে প্রমাণ করেছেন। আপনি মানুষটা একটু বেশিই ভালো। দেখবেন আপনি জীবনে অনেক ভালো লাইফ পার্টনার পাবেন। আকাশ খেতে খেতে বলল, তাহলে আমার জন্য পাত্রীটা তুমি খুঁজে দিও মৌ। বউ হাসি মুখে বলল, কিরকম মেয়ে পছন্দ আপনার? আকাশ একটু ভাবার অভিনয় করে বলল, বাচাল মেয়ে। কথাটা শুনতে বউ কেসে ওঠে। এখনো এ বাচাল প্রকৃতির মেয়ে কিভাবে খুঁজবে? এবার ওর সত্যি সত্যি মনে হচ্ছে সামনে বসে থাকা মানুষটা শুধু ভালো মানুষ না, তার সাথে সাথে উন্মাদ। না হলে কেউ বাচাল প্রকৃতির মেয়ে খোঁজে, আরে সবাই তো শান্তশিষ্ট মেয়ে খোঁজে। আকাশ ওর অবস্থা বুঝতে পেরে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বলে, আমি খুঁজে পেয়েছি মৌ, আমি আমার লাইফ পার্টনারকে খুঁজে পেয়েছি, আর আমাকে ভালো একমাত্র সেই রাখতে পারবে। সময় হলে তোমাকে জানাবো, তখন তুমি একটু সাহায্য করো আমাকে তাকে রাজি করানোর জন্য। জাস্ট বউয়ের এবার মাথা ঘোরার উপক্রম হয়। আকাশের দিকে তাকিয়ে থেকেই ভাবতে থাকে, ছেলেটা বর্ষার শোকে একেবারে পাগল হয়ে গিয়েছে। তা না হলে যে ছেলে আজ সকালে রেস্টুরেন্টটি অবন করছিল আর এক পালার মধ্যে বর্ষাকে ছেড়ে নিজের জন্য অন্য মেয়ে খুঁজে দিয়েছে। আচ্ছা কখন খুঁজলো? আজ তো সারাদিন হসপিটালেই ছিল ওরা। বউয়ের এবার নিজেকে পাগল পাগল লাগছে। দুবার মাথা নাড়িয়ে প্লেটটা হাতে দিয়ে উঠে চলে গেল রান্নাঘরের দিকে। আর সেই দিকে এক পলক তাকিয়ে আকাশ হেসে ওঠে, বিড়বিড় করে বলে ওঠে, বৃষ্টি স্নাতা, সত্যি তুমি আমার জন্য না, তোমার জন্য অনির্বাণ একদমই পারফেক্ট। তোমরা দুজন মেড ফর ইচ আদার। বিয়ের আলোচনার মধ্যে অনির্বাণ বসার ঘরে ঢুকতে উর্মিলা দেবী এক গ্লাস ঠান্ডা জল ধরিয়ে দেয় ওর হাতে। এতক্ষণও বাইরে ছিল। বউ রান্নাঘর থেকে এসে দেখে অনির্বাণ দাঁড়িয়ে আছে গ্লাস হাতে। ও উর্মিলা দেবীর উদ্দেশ্যে বলে ওঠে, কাকিমা বর্ষাকে ওষুধগুলো কি খাইয়ে দিয়েছো? উর্মিলা দেবী আঁচলে হাত বুঝতে বুঝতে বলেন, নাও বললো নিজেই খেয়ে নেবে, তাই আমি তো তোদেরকে খেতে দিতে এলাম। বর্ষণ বসার ঘরে আসতে আসতে বলল, মা, দিদি ওষুধ খাইনি, আমি দিতে গিয়েছিলাম, বললো পরে খাবে। উর্মিলা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে জয়া দেবীকে বললেন, দেখেছেন দিদি, হসপিটাল থেকে ফিরে এসে মেয়েটা কিরকম জেদ দেখাচ্ছে। তখন খাওয়াতে গেলাম, অল্প কিছু খেয়ে বললো আর খাবো না, এখন আবার ওষুধগুলো খাচ্ছে না। জয়া দেবী বউয়ের দিকে তাকাতে বউ চোখ দিয়ে ইশারা করে বলে অনির্বাণকে পাঠাতে। জয়া দেবী সেটা বুঝতে পেরে বললেন, চিন্তা করবেন না দিদি, অনির্বাণ আছে তো, ও যাচ্ছে। এই অনি যা তো বাবা মেয়েটাকে কাছে একটু ওষুধগুলো খাইয়ে দিয়ে ভালো করে বুঝিয়ে দিয়ে আসবি। আর মৌ, তুই ছাদে গিয়ে দিদাকে ডেকে আনতো। মেয়েটার খাওয়া হয়ে গেলে আমারও খেয়ে বেরিয়ে যাব। বউ জয়দেবীর কথা মতো দ্রুত পায়ে এগিয়ে যায় ছাদের সিঁড়ির দিকে। আর যাওয়ার সময় বর্ষণকে ডেকে নিয়ে যায়, কারণ ও জানে অনির্বাণ এক্ষুনি ওকে ডাকতো বর্ষার ঘরে যাওয়ার জন্য। অনির্বাণকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে জয়াদেবী ফের বলে ওঠেন, কি রে অনি, যা মেয়েটাকে ওষুধগুলো খাইয়ে। অনির্বাণ সব বোঝে। এই যে বউ হঠাৎ করে ওষুধের কথা বললো ওকে দেখে, বর্ষণ সাথে সাথেই বলল বর্ষা খাইনি। তারপর ওর মা এসে ওদের দুজনকে সাইড করে দিল।
এই সবকিছু একটা ইঙ্গিত দেয়, সেটা হলো ওকে বর্ষার কাছে পাঠানো। কিন্তু অনির্বাণ যেতে চায় না। বর্ষাকে দেখলে ওর মাথা গরম হয়ে যাবে, হয়তো উল্টোপাল্টা কিছু বলেও দেবে। এই অবস্থায় সেটা করতে চায় না, কিন্তু অগত্যা ওকে এখন যেতেই হবে। টেবিলের উপর গ্লাসটা রেখে বর্ষার ঘরের দিকে পা বাড়ায়। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি বর্ষা। বিছানার পাশে টেবিলের উপর রয়েছে ওষুধগুলো। ইচ্ছে করে ওষুধগুলো খায়নিও, যথেষ্ট হয়েছে, আর সহ্য করবে না বর্ষা। রাগ করেছে, অভিমান হয়েছে, ঠিক আছে, ও দোষ করেছে, তার জন্য শাস্তি মাথা পেতে দেবে, কিন্তু তাই বলে এটা নয় যে অনির্বাণ পুরো কথা বলাই বন্ধ করে দেবে। ওর যে কতটা কষ্ট হচ্ছে সেটা কেউ বুঝতে পারছে না। তার বর্ষা ঠিক করেছে ওষুধ খাবে না, সুস্থ হওয়ার দরকার নেই ওর। আপন ভাবনায় যখন বিভোর বর্ষা, তখনই দরজা খোলার আওয়াজ পায়। ভাবে বর্ষণ এসেছে, তাই পেছনে না ফিরেই বলে ওঠে, ভাই এখন যা, আমাকে বিরক্ত করিস না, ঔষধ আমি ঠিক পরে খেয়ে নিব। এখন যা, আমি ঘুমাবো, মৌকে পাঠিয়ে দিস। বর্ষার কথাগুলো শুনে অনির্বাণের চোয়াল শক্ত হয়ে আসে। গভীর রাতের থেকেও গভীর স্বরে বলে ওঠে, এইসব জেদ আসল জায়গায় না দেখিয়ে উল্টোপাল্টা জায়গায় দেখানোর অভ্যাসটা তোমার গেল না বর্ষা? হঠাৎ কাঙ্ক্ষিত পুরুষের কণ্ঠস্বর শ্রবণ হতেই বর্ষা কেঁপে ওঠে। কিন্তু কাঙ্ক্ষিত মানুষটার মুখে নিজের নতুন সম্বোধনে অবাক হয়ে যায় বর্ষা। মনে উকি দেয় বিষাদের ছায়া। অনির্বাণ সর্বদা ওকে বৃষ্টি স্নাতা বলে ডেকে এসেছে, এখন তার মুখে বর্ষা ডাকটা বড্ড বেমানান লাগছে বর্ষার কাছে। কষ্ট হচ্ছে, মুহূর্তের মধ্যে চোখ জোড়া জ্বালা দিয়ে ওঠা অভিমানে। এতক্ষণ পরে কেন এসেছে লোকটা? আর এসেছে তো এসেছে, এসেই কথা শোনাচ্ছে, আবার অন্য নামে ডাকছে। বর্ষাকে চুপ করে বসে থাকতে দেখে অনির্বাণ বলল, ওষুধগুলো খেয়ে দাও। অনির্বাণের কোনো কথায় বর্ষা প্রত্যুত্তর করে না। শুধু অনির্বাণের কথা মতো ওষুধগুলো টেবিলের উপর থেকে নিয়ে একটা একটা করে বার করে। হঠাৎ মুখের সামনে জলের গ্লাসটা দেখে বর্ষা সামনে দেখে অনির্বাণ জলের গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছে। ও হাত বাড়িয়ে গ্লাসটা ধরে পরপর ওষুধগুলো খেয়ে নেয়। তারপর ধীরে সুস্থে ওষুধ ও গ্লাসটা টেবিলের উপর রেখে দেয়। অনির্বাণ একবার মাথা নিচু করে বসে থাকা বর্ষার দিকে তাকিয়ে পা বাড়ায় চলে যাওয়ার জন্য। আর তখনই হাতে টান লাগে। বুঝতে পারে বর্ষা ওর হাতটা নিজের দুর্বল হাত দুটো দিয়ে আঁকড়ে ধরেছে। অনির্বাণ শানিত স্বরে বলে ওঠে, হাতটা ছাড়ো বর্ষা। বর্ষা অশ্রুসিক্ত নয়নে তাকায় অনির্বাণের দিকে। অনির্বাণ তখনও বর্ষার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। বর্ষার কণ্ঠ রোধ হয়ে আসে, কথা বলতে কষ্ট হয়, তবুও অস্ফুট স্বরে বলে ওঠে, ছাড়বো না আমি। অনির্বাণ এবার বর্ষার দিকে ফিরে দাঁড়ায়। বর্ষার অশ্রুসিক্ত চোখ জোড়া দেখে বিচলিত হয়ে পড়ে, তবুও নিজেকে শক্ত রেখে গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে ওঠে, এই হাতটা তো কোনোদিন তুমি ধরোনি বর্ষা, বরং ধরার আগে হাতটা চিরকালের জন্য ছেড়ে চলে এসেছিলে একদিন, তবে আজ কেন এইভাবে ধরছো? বর্ষা ফুপিয়ে ওঠে, চোখের জল চিবুক বেয়ে গড়িয়ে পড়ে। সেই জল দেখে অনির্বাণের বুকের ভেতর বয়ে যায় তুমুল ঝড়। ইচ্ছে করে পরও বাদরে সেই চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু দেয় না। মেয়েটাকে একটু শিক্ষা দেওয়া প্রয়োজন। বর্ষা ফুপিয়ে ওঠে, জড়ানো কণ্ঠে বলে, আমাকে এইরকম শাস্তি দিও না, তুমি ক্ষমা করে দাও। একবার ওই মুখে বৃষ্টি স্নাতা বলে আমাকে ডাকো অনির্বাণ। তোমার মুখে বর্ষা ডাকটা শুনে আমার খুব কষ্ট হচ্ছে জানো। অনির্বাণ বর্ষার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। তারপর ধীরে ধীরে সত্য অথচ হৃদয় কেঁপে উঠবে এমন শীতল কণ্ঠে বলে ওঠে, আমি কিন্তু এর থেকে অনেক শাস্তি পেয়েছি, কষ্ট পেয়েছি বর্ষা, ইভেন এখনো পাচ্ছি। জানো আমার কষ্টটা কোথায়? কষ্টটা হয় আমার এখানে, যে তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি, আমার ভালোবাসাকে বিশ্বাস করতে পারোনি, সাহস করে আমার হাতটা ধরোনি। তবু আমি নিজেকে বুঝিয়েছিলাম যে তুমি পরিস্থিতির চাপে পড়ে হয়তো আমাকে দূরে সরিয়ে দিয়েছো, কিন্তু আজকে কি করলে? সোজা নিজের জীবনটাকে শেষ করে দিতে গিয়েছিলে। একবারের জন্য আমার কথা মনে পড়েনি? একটা বারের জন্য ভাবনি আমার কি হবে? তোমার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচতাম সারা জীবন? তুমি কি সত্যি সত্যি বিশ্বাস করে নিয়েছিলে যে তোমার বিয়েটা আমি অন্য কারোর সাথে হতে দিতাম? এতটাই কি ঠুনকো এই অনির্বাণ চ্যাটার্জির ভালোবাসা তোমার কাছে? বলো, আমি তোমাকে ক্ষমা করবো না বর্ষা। আজ তো আমার রীতিমতো সন্দেহ হচ্ছে যে তুমি আমাকে ভালোবাসো কিনা। কারণ যে নিজের জীবনটাকে ভালোবাসে না, সে কি করে অন্য কাউকে ভালোবাসতে পারবে? অনির্বাণের বলা প্রত্যেকটা কথা তলোয়ারের আঘাতের মতো বর্ষার হৃদয়কে ক্ষতবিক্ষত করে চলেছে। বর্ষা আকুতি ভরা কণ্ঠে বিড়বিড় করে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দাও অনির্বাণ। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমি এমনটা করতে চাইনি, কিন্তু তুমি বিশ্বাস করো আমি বাঁচতে পারছিলাম না। আর কিছু বলতে দেয় না অনির্বাণ বর্ষাকে। তার আগেই নিজে বলে ওঠে, বাঁচতে পারছিলে না কারণ তুমি আমাকে বিশ্বাস করে উঠতে পারোনি, আর না করেছো ভরসা।
আর সত্যি কথা বলতে তুমি আমাকে কখনো ভালোই বাসনি বর্ষা। আমার আর তোমাকে কিচ্ছু বলার নেই, আর নেই কিচ্ছু শোনার তোমার থেকে। শুধু জেনে রেখো, এত সহজে তুমি ক্ষমা পাবে না। যে নিজের কথা ভাবে না, নিজের ভালোবাসার কথা ভাবে না, তাকে আমি এত সহজে ক্ষমা করতে পারবো না বর্ষা। কথাগুলো শেষ করে অনির্বাণ রুম থেকে চলেছে। ফিরে যায় ক্রোধরত অবস্থায় এক রমণীকে, যে কিনা নিজের ভুল বুঝতে পেরেছে, নিজের করা কাজের জন্য আফসোস করছে প্রতিটা সময়। ভালোবাসার মানুষের মুখে নিজের ভালোবাসাময় ডাকটা শোনার জন্য ছটফট করছে যার মন। ফাল্গুনের অন্তিম দিনের সূচনা লগ্নে কাক ডাকা ভোরে মনোরম পরিবেশে স্নিগ্ধ শীতল বাতাসের পরশে কেঁপে ওঠে যুবতীর হৃদয়। খোলা দীর্ঘ কৃষ্ণ কালো কেশগুলো উড়ে আছড়ে পড়ছে তার অভিমানী চোখে মুখে। লাল পাড় সাদা শাড়ি পরিহিত রমণীর চোখের কোণে উকি দিচ্ছে মৃদু অশ্রুরা। এক ধ্যানে তাকিয়ে আছে স্বপ্নের রক্তিমা আকাশে, যেখানে হয়তো একটু পরে সূর্যের লালাভ আলোয় পৃথিবী হয়ে উঠবে আলোকিত। পাখিদের কিচির মিচির শব্দ কানে আসতেই সেই দিকে তাকাই বর্ষা। দূর থেকে দেখতে পায় এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে দিক বিদিক। নিচে তাকিয়ে দেখে সবাই যে যার মতো কাজ করছে। এই বর্ষা চল, নিচে তোকে ডাকছে। কাকিমারা জল সইয়ে চলে এসেছে। বউয়ের কথা শেষ হতেই পাশ থেকে সৌমি বলে ওঠে, পুকুরটা কি বড় রে বর্ষা? আমার তো দেখেই স্নান করতে ইচ্ছে করছিল। তন্ডি সৌমির মাথায় চাটি মেরে বলল, দুপুরের দিকে আরো একবার যখন জল সইতে যাবে ওরা, তখন তুই গিয়ে স্নান করিস। বউ চোখ টিপে বলল, কুশলদা তো সকালেই চলে আসবে, তোর সাথে ওকেও পাঠিয়ে দেবো, ঠিক আছে সোনা? বউয়ের কথা শেষ হতে সৌমি চোখ রাগিয়ে তাকায় ওর দিকে। ওদের খুনসুটির মধ্যে রোহন এসে বলে, ওই তোদের কখন থেকে নিচে ডাকছে, চল। বর্ষা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, একটু আগে আমাকে ওরা সবাই মিলে শাড়ি পরিয়ে দিলি, ভালো কথা, কিন্তু এখন আবার ডাকছে কেন? বউ নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বলল, তোমার দধিমঙ্গল আর আলতা উৎসব হবে মা, এবার চলো। কথাটা শেষ করেই ওরা সবাই হুড়োহুড়ি করতে করতে বর্ষাকে নিয়ে নিচে যায়। নিচে বসার ঘরে ঢুকতেই বর্ষা দেখে পাড়ার কিছু কাকিমা, মাসিরা, পিসিরা, মা বাবা ও ভাই সবাই ওর জন্য অপেক্ষা করছে। ও আসতে ঘরের মাঝখানে একটা আসল পেতে ওকে বসিয়ে দেয় ওরা। তারপর প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ করে দই খই মাখিয়ে খাইয়ে দেয়। সব মেয়ে বউরা মিলে আলতা পরিয়ে দেয় বর্ষার পায়ে। উর্মিলা দেবী ঠাকুরের পায়ে ছোয়ানো শাখা পলা বর্ষার হাতে পরিয়ে দিয়ে কপালে চুমু দেয়। তারপর একে একে সব সোনার গহনা মেয়েটাকে পরিয়ে দেন। এই সবের মধ্যে হুল্লোড় মহলের সবাই মিলে নাচ গান শুরু করে দেয়। বাড়িটা মুহূর্তের মধ্যে বিয়ের বাড়িতে রূপে রূপান্তরিত হয়। জয়া দেবী হিমশিম খাচ্ছেন এক প্রকার। তিতা মায়ের এমন অবস্থা দেখে হেসে গড়িয়ে পড়েছে। একটু আগে সে ঘরের পরিবার এসেছে। এই হোটেলের 10-12টা রুম বুক করেছে অনির্বাণ ওর সব কাছের আত্মীয় স্বজনের জন্য। দধিমঙ্গল দেওয়ার পর অনির্বাণকে সবাই মিলে রেডি করাচ্ছে আশীর্বাদের জন্য। মেয়ের বাড়ি থেকে একটু পরে আশীর্বাদ করতে চলে আসবে। আশীর্বাদ হয়ে গেলে গায়ে হলুদ হবে, তারপর সেই হলুদ যাবে বর্ষাদের বাড়ি। তাই জয়াদেবী একটু তাড়াতাড়ি করছেন। অশোকবাবু খাবার দিকটা দেখছেন। যদিও ছেলে সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, তবুও একবার চেক করছেন। বর্ষার বাড়ির লোকেরা চলে আসলে দিতা তাদের জল খাবার দিতে সাহায্য করছে। সাথে রয়েছে ওর কাছের কয়েকজন বান্ধবী। ওয়াশরুম থেকে অনির্বাণ বেরিয়ে আসতে রনি ওর সামনে গিয়ে বলল, নে তোর হয়েছে, ওইদিকে তোর শ্বশুর বাড়ির লোকজন অপেক্ষা করছে। অনির্বাণ হাতে ঘড়িটা পড়তে পড়তে বলে, এই তো হয়ে গিয়েছে, চলো। সাগদিক হেসে বলে, অনে আজকে একটু লজ্জা লজ্জা পাবি, তা না শালা নির্লজ্জ বর। শ্রেষ্ঠা বুক বেঁকিয়ে বলল, চালন আবার শুশ্রে বলে তোর পিছনে কত ফুটো। নিচে কি ছিলি? নির্লজ্জের সবকিছু তো পার করে ফেলেছিলে। রূপসা ঘরে ঢুকে বলল, হয়েছে, নে ছাড়, এবার ঝগড়া করিস পরে। তারপর অনির্বাণের সামনাসামনি দাঁড়িয়ে বলে ওঠে, তুই এত ফার্স্ট কবে হলি ভাই? যেখানে আমার বিয়েটা ঝুলে আছে সেই কবে থেকে, আর তার মধ্যে তুই প্রেম করে বিয়ের পিড়িতেই বসতে চলেছিস। ভাই আমি কি করলাম জীবনে? কারণ তুই একটা গাধি, তাই। কথাটা বলেই শোভ অনির্বাণের পাঞ্জাবিতে বডি স্প্রে করে দেয়। পূর্বী অনির্বাণের হাতটা ধরে বলে ওঠে, চলুন অনির্বাণ দা, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। বিছানার উপর পড়ে থাকা ফোনটা বারবার ভাইব্রেট হচ্ছে। বর্ষার হাসি মাখা বুকটা বারবার ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে। সিগারেটের ধোঁয়া উড়িয়ে অনির্বাণ এক দৃষ্টিতে ফোনের দিকে তাকালো। তারপর সিগারেটটা ফেলে দিয়ে নিজেকে এলিয়ে দিল
বিছানার উপর। আজও ভীষণ ক্লান্ত। সকাল থেকে খালি পেটে মিষ্টি খেতে খেতে শরীরটা খারাপ লাগছে ওর। তার উপরে এই কদিন ভালো করে ঘুমায়নি। আশীর্বাদ, গায়ে হলুদ সব রিচুয়াল শেষ হতে ভালো করে একটা শাওয়ার নেয়, তারপর মস্তিষ্ক রিফ্রেশ হতে একটা সিগারেট ধরায়। ফোনটা হাতে নিতেই আবার ভাইব্রেশন হতে থাকে। অনির্বাণ পুনরায় ফোনটা রেখে চোখটা বন্ধ করে দেয়। এখন থেকে টানা 2 ঘন্টা ঘুমাবেও, কেউ যেন ডিস্টার্ব না করে সেটাও বলে রুমে এসেছে। ফোনটা আর আসছে না, তার পরিবর্তে একটা পিপ শব্দে মেসেজ আসে। অনির্বাণ বুঝতে পারে বর্ষা কোনো মেসেজ করেছে। ফোনটা আবার হাতে নিতেই দেখে সত্যি বর্ষা মেসেজ পাঠিয়েছে। বেশি কিছু লেখা নেই তেমন, শুধু এটুকু লেখা আছে,